হ্যাঁ, প্রস্তুত। তাহলে আজকে হ্যাঁ, আমরা নক্ষত্রের পর্যায়ে যাওয়ার আগে আমাদের প্রশ্নগুলো কি শুনে নিই, তারপরে আমরা নক্ষত্রে আবার যাব। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের যে এক্সামটা হলো, ফার্স্ট 6 মাসের যে এক্সামটা শেষ হলো, ফার্স্ট সার্টিফিকেটটা পেলাম, এটা তো নভেম্বরে আমরা সমস্ত সার্টিফিকেট পাবো, মানে আপনাদের হাত থেকে কলকাতাতে একটা ছোট অনুষ্ঠান করবেন বললেন। সেকেন্ড এক্সামটা কবে নাগাদ হবে? এটা তো জুলাইতে দিলেন, জুলাইতে না ইয়েতে, জানুয়ারিতে, ডিসেম্বর বা জানুয়ারিতে হবে। ডিসেম্বর বা জানুয়ারিতে হবে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমরা কাদের মুনস্টোন দেব আর মুক্ত দেব কাদের, মানে এই জায়গাটা কিভাবে ডিসাইড করব? এবার দেখুন, মুনস্টোন আর মুক্তোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। মুনস্টোন হুম। আপনি দিন যখন চন্দ্র কেতু কম্বিনেশনটাকে আপনি ইনিশিয়েট করতে চাইছেন, মানে পিওর মাইন্ড, কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডকে ডেভেলপ করানোর জন্য আপনি মুনস্টোন হুম। দিন। পরিষ্কার হলো? মুক্তটা হচ্ছে গিয়ে, মুনস্টোন হচ্ছে যখন চন্দ্র পিওরলি মনের কারক, আর মুক্ত হচ্ছে যখন চন্দ্র মনের সাথে সাথে পুষ্টি, শারীরিক বৃদ্ধি, বিকাশ, পরিবেশের সঙ্গে আপনার সম্পর্ক বা ইত্যাদির কারণ। এবার বুঝতে পারলাম? হ্যাঁ, 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 হ্যাঁ স্যার। ঠিক আছে। মুন হ্যাঁ, হ্যাঁ। এবার দেখুন, চাঁদ যদি খারাপ থাকে, কন্টিনিউয়াসলি পেটের সমস্যা, কৃমি রোগ, এগুলো দেখতে পাওয়া যায়। ইনডাইজেশন, হজম করতে পারছে না, হরমোনাল প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে মা হতে গিয়ে সমস্যা, মিল্ক সেক্রেশনের প্রবলেম, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টের প্রবলেম। মানে চন্দ্র যখন বস্তুগত দিকটাকে নির্দেশ করছে, তখন আপনি ভ্যারাইটিস অফ মুক্ত ইউজ করুন। আর চন্দ্র যখন পিওরলি মাইন্ডকে কন্ট্রোল করছে, মাইন্ডের জন্য রেমেডি দিতে চাইছেন, তখন আপনি মুনস্টোন ইউজ করুন। হুম। মুনস্টোনের জেনারেলি দুটো তখন ভ্যারাইটি। মুনস্টোন। মুনস্টোনের তিনটে ভ্যারাইটি পাবেন। এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে চালু ভ্যারাইটি, যেটা সেটা হচ্ছে ডুপ্লিকেট মুনস্টোন। ইয়েস, ওটা দেখবেন। হ্যাঁ। দ্বিতীয় একটা হচ্ছে গিয়ে হোয়াইট মুনস্টোন, আর একটা হচ্ছে গিয়ে ব্লুইশ মুনস্টোন। ব্লুইশ মুনস্টোনটা যখন চন্দ্র শনি কানেক্টেড রয়েছে বা এরকম কম্বিনেশন, তখন দিন। বেসিক্যালি ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এরকম ক্ষেত্রে ব্লু মুনস্টোনটা দিন। ভীষণ কনসেন্ট্রেশনের অভাব, একটু বেশি বয়স হয়েছে, ব্লু মুনস্টোন দিন। পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পড়াশোনাতে সমস্যা, মনের সংযোগ রাখতে পারছে না বাচ্চা বয়স, হোয়াইট মুনস্টোন দিন। ঠিক আছে। আর আচ্ছা, বয়স। হুম। কানেকশন হচ্ছে না, ব্যবসার ক্ষেত্রে সমস্যা, আপনি দেখছেন কর্কট রাশিতে রাহু বসে আছে, এইসব উৎপাত থেকে বাঁচার জন্য মুক্ত। মুক্তোর অনেকগুলো ভ্যারাইটি আছে। সবচেয়ে চালু ভ্যারাইটি যেটা, সেটা হচ্ছে হোয়াইট মুক্তো, সাদা রং। মুক্তোর কোয়ালিটিতে আমি পরে যাচ্ছি। সাদা মুক্তো, এটা হচ্ছে পিওরলি চন্দ্রের জন্য। সাদা থেকে মুক্তটা ধূসর হচ্ছে, সাদা থেকে মুক্তটা ধূসর হচ্ছে, তখন হচ্ছে চন্দ্র কেতু। তখন তখন হচ্ছে গিয়ে চন্দ্র কেতু কম্বিনেশনের জন্য আপনি দিন। তারপরে সেই ধূসর থেকে হলদেটে হচ্ছে চন্দ্র বৃহস্পতি কম্বিনেশনের জন্য দিন। হলদে হুম। অবস্থা থেকে পিঙ্কের দিকে, গোলাপের দিকে যাচ্ছে চন্দ্র শুক্র। রবি হুম। চন্দ্র মঙ্গল কম্বিনেশনের জন্য দিন। আর একটা কালচে টাইপের মুক্ত আছে, সেটা চন্দ্র শনির জন্য ভাবা যেতে পারে। এবার মুক্ত আহ, কয়েকটা টাইপের হয়, তার মধ্যে সবচেয়ে সহজ সেই ডুপ্লিকেট মুক্ত, চাইনিজ মুক্ত। এটা বাজারে প্রচুর আছে, বড় বড় মুক্ত, দেখতে সুন্দর। এটাকে সরিয়ে রেখে ইউজ হয় কালচারাল মুক্ত, যেটাকে জাপানি মুক্ত বলা হয়। সেটা আপনারা দিতে পারেন, জাপানি মুক্ত চলে। 40 টাকা 50 টাকা রতি, ওটা দেওয়া যেতে পারে। তার থেকে আরেকটু উপরে যখন আপনারা যাবেন, তখন দু তিনটে ভ্যারাইটি আছে। তার মধ্যে একটা ভ্যারাইটি হচ্ছে সাউথ সি, আর একটা হচ্ছে বরক। এই সাউথ সি বা বরক একই টাইপের। বরক মুক্ত যেটা, সেটা অনেকটা বার্মা মুক্তোর মতো দেখতে। এগুলো সবগুলোই হচ্ছে গিয়ে চাষের মুক্ত। সাউথ সি মানে হচ্ছে কি ওই, সম্ভবত থাইল্যান্ডেই তৈরি হয়, থাইল্যান্ডে, বার্মা, থাইল্যান্ড, ওইসব জায়গাতেই তৈরি হয়। চাষ করা হয় মুক্ত, ঝিনুকের পেটের মধ্যে এগুলো তৈরি হয়। বরকমতি আমি পার্সোনালি ইউজ করে দেখেছি, মোটামুটি কাজ করে। বরক, 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 বরকমতি। ঠিক আছে। এটা আপনারা মুক্তোর দিতে। মেয়াদ কত? এর ম্যাচুর মানে কতদিন এটা ঠিকঠাক থাকে হাতে?
ভালো থাকে, কোনো অসুবিধা নেই, একটা আমি যেটা ইউজ করছি। না, বছর থাকে ঠিকঠাক? একটা লোক অনেকদিন পড়তে পারে না তো? এটা তো ডিপেন্ড করবে ঘামের উপর, আচ্ছা। বলছি। এরপরে হচ্ছে কি আরেকটা মুক্তো আছে, সেটা হচ্ছে বার্মা মুক্তো। আমার সবচেয়ে পছন্দের মুক্তো, মোটামুটি কম দাম, মজবুত, টিকাও, খুব জরুরি। এরপরে একটা মুক্তো আছে, সেটা হচ্ছে ভেনিজুয়েলা মুক্তো। খুব দামি, 10,000 12,000 টাকা করে রুটি, দেখে শান্তি হবে না। একটু একটা ঘোলা ঘোলা লেয়ার থাকে, খুব ভালো, খারাপ না, ভালো। এরপরে হচ্ছে গিয়ে বসরাহী মুক্তো। তো বসরাহী মুক্ত যেহেতু ইউজ করা মুক্ত, ড্রিল করা থাকে, ছিদ্র যুক্ত মুক্ত, আমি একদম পছন্দ করি। আমি ব্যক্তিগত দৃষ্টিতে একদম অপছন্দ করি বসরাহী মুক্তকে। তো এই হচ্ছে গিয়ে মুক্তোর ভ্যারাইটি। এবার মুক্ত হচ্ছে মুক্ত আর পলা। মুক্ত আর কলা, এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বন। ক্যালসিয়াম কার্বনেট আমাদের শরীরের যে ঘাম, ঘামের মধ্যে তো বিভিন্ন ধরনের অ্যাসিডিক মেটেরিয়াল থাকে, এরা ক্যালসিয়াম কার্বনের সঙ্গে রিয়াক্ট করে, বিক্রিয়া করে। বিক্রিয়া করে ওটাকে পরিবর্তিত করিয়ে দেয়, কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, হাইড্রোকার্বন ডাই সব বানায়। তো এই ঘামের স্ট্রেংথ, ঘামের পিএইচ, পিএইচ বলে একটা বিষয় আছে, যেটা ইন্ডিকেট করে যে ঘামটা অম্লিক মানে অ্যাসিড টাইপের, না ক্ষারকীয় টাইপের, নোনতা, কেমন। তো সেই ঘামের কোয়ালিটির উপরে কলা মুক্ত ক্ষয় ডিপেন্ড করে। তো কারোর ক্ষেত্রে মুক্ত 10 বছর চলতে পারে, কারোর ক্ষেত্রে মুক্ত ক্ষয়ে মুক্ত হয়ে যেতে পারে 2 বছর। এটা ডিপেন্ড করবে মানুষের চামড়া, মানে স্কিন কোয়ালিটি, ঘামের কোয়ালিটি তার। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। বার্মিজ মুক্ত, এটাকে আমি ভীষণ প্রেফার করি। প্রেফার করার দুটো কারণ। একটা হচ্ছে এর আহ, যে লেয়ার গুলো, যত দিন যাবে এর লেয়ার উঠতে থাকবে, আর লেয়ার উঠলে পরে এটা চকচকে হতে থাকে। বার্মিজ মুক্ত যত ব্যবহার করবে তত চকচকে হবে, তত তার গ্লেজ গ্ল্যামার এগুলো বাড়বে। আর সাউথ সি বলুন, বরফ বলুন, এগুলো যত ব্যবহার করবেন এর গ্ল্যামার কমতে থাকবে। এটা একটা রিজন। 2 নম্বর রিজন হচ্ছে বার্মিজ মুক্ত গুলো যেটাকে আমরা পাই, সেটা হচ্ছে গিয়ে ক্ষত থাকে, মানে ক্ষতযুক্ত নয়। আর বস্ত্রাহী মুক্ত যেটা, এটা তো খুবই ভালো মুক্ত, কিন্তু বস্ত্রাহী মুক্ত হচ্ছে সব ইউজড। বস্ত্রা বা পারস্য বা ইরাক, তার যে সাগর, সেটা ড্রাই হয়ে গেছে, তাই সেখানে কোনো মুক্ত পাওয়া যায় না। তাই যে বস্ত্রাহী মুক্ত আমরা ইউজ করি, সেই বস্ত্রাহী মুক্ত হচ্ছে কারুর না কারুর ব্যবহার করা। হয়তো কোনো রাজার একটা মালা, সেই মালা থেকে খন্ড খন্ড মুক্ত নিয়ে আপনাকে দেওয়া হবে। তো ওর মধ্যে একটা ছিদ্র থাকে, মালার যে সুতোটা, সেই সুতোর একটা ছিদ্র থাকে। ওই ছিদ্রের মধ্যে সোনা গলিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। যদি সেই সোনাকে ভালো করে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো, কিন্তু সবাই ওই ছিদ্রে সোনা গলিয়ে ঢোকাতে পারে না। তার জন্য বস্ত্রাহী মুক্তটাকে আমি পার্সোনালি প্রেফার করি না। আমি সবচেয়ে বেশি পছন্দ করি বার্মা মুক্তকে। 1000 থেকে 2000-এর মধ্যে রতি থাকে, আর ভালো, মানে এফেক্টিভ। আমি নিজেও যদি মুক্ত পড়ি, তাহলে আমি বার্মা মুক্তই পড়ি। তাহলে মুক্ত মুনস্টোনের সংশয় কাটলো। হ্যাঁ স্যার, কাটলো। দারুণ বলেছেন, খুব সুন্দর। স্যার আরেকটা কোশ্চেন করবো লাস্ট। হ্যাঁ, করুন। সেটা হচ্ছে নীলার 4 রকম ভ্যারাইটি: ইন্দ্রনীলা, অপরাজিতা নীলা, রক্তনীলা আর পীতাম্বরী নীলা। এইবার কাকে কোন নীলাটা প্রেফার করব? আর রক্তনীলা এমনি নিজের সাথে ব্যাগে থাকলে কোনো প্রবলেম আছে যদি নিজের কাছে থাকে, বা নীলা যদি এমনি বিক্রির জন্য নিজের কাছে থাকে? কিসের প্রবলেম? আচ্ছা। ভালোই তো। এখন এটা, এই যে নীলার যে ভ্যারাইটি গুলো, এই ভ্যারাইটিতে নীলা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কোরান্ডাম। কোরান্ডাম মানে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্রিস্টাল। এটা প্রেসারে, ডিফারেন্ট প্রেসার, ডিফারেন্ট টেম্পারেচার, তার জন্য ওর কালার চেঞ্জ হয়। কালার কি কি হতে পারে? হোয়াইট থেকে রেড, বা হোয়াইট থেকে ব্লু। এর মধ্যে আমরা পাবো কি? আমরা রুবি পাবো, যেটা পিঙ্ক। আমরা পাবো পোখরাজ, ইয়েলো। আমরা পাবো নীল, ব্লু। এখান থেকে হচ্ছে কি বিভিন্ন রকম ভ্যারাইটি। তো হলুদ থেকে যখন নীলের দিকে যাচ্ছে, বৃহস্পতি এবং শনি, তখন সেটার নাম হচ্ছে পীতাম্বরী। পীতাম্বরী একটা খুব ভালো এফেক্টিভ স্টোন। এই স্টোন ব্যবহার করা খুব কঠিন,
আপনারা এখন এটা লিখতে যাবেন না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অফ ইয়েলো আর পার্সেন্টেজ অফ ব্লু এটা ভ্যারি করে। এটা কোন পাথরটা কাকে কিভাবে এফেক্ট করবে, ইম্প্যাক্ট করবে, এইটার দিকে আপনাদের না যাওয়াটাই বেটার। এবার হুম। এখান থেকে আমরা হলুদ কমে গেল, হলুদ কমে গিয়ে হালকা হালকা নীলের দিকে গেল, তখন সেটা হচ্ছে ইন্দ্রনীলা। এবার এই ইন্দ্রনীলার মধ্যেও বহু ভ্যারাইটি হয়। হালকা সাদা, সাদাটে নীল, একটু সাদা সাদা থেকে নীল, কোথাও নীলটা বেশি সাদাটা কম, একটা জায়গায় ইকুয়ালি ডেন্সিটি ওয়ালা অর্থাৎ নীল সাদা মিলে রয়েছে, কোথাও নীলটা বেশি সাদাটা কম, নীলটা ধোয়া ধোয়া টাইপের এসছে, নীলের একটা ক্লাউড দেখা যাচ্ছে। এতে প্রত্যেকের রেজাল্ট আলাদা। এটাতে আপনারা তাই জন্য খুব একটা নীলাভ সাজেশনে যাবেন না। হুম। এরপরে হুম। হচ্ছে ইন্দ্রনীল। আমার কাছে এই মুহূর্তে গোটা ছয়েক ভ্যারাইটি অফ ইন্দ্রনীলা, ইন্দ্রনীলা রক্তমুখী নীলা রয়েছে। তার মধ্যে পার্পল স্যাফায়ার বা পিঙ্ক স্যাফায়ারও রয়েছে। আবার হচ্ছে গিয়ে একদম সাদাটে হালকা ওই বেগুনি বেগুনি রং ঢুকছে, সেরকমও আছে। সুতরাং নীলার মধ্যে আপনারা প্রথম দিকেই যাবেন না। প্রথম দিকে একটু নিষ্পাপ পাথরে থাকবেন। হুম। নিষ্পাপ পাথরগুলো কি কি? মুক্তো, পলা, পান্না, পোখরাজ। মুক্তো, পলা, পান্না, পোখরাজ। মানে চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্রকেও যেতে পারে। ব্লু জারকান বা এই টাইপের স্টোরে যাওয়া যেতে পারে। এরাও আপনাকে খুব একটা নাজেহাল করবে না। ডায়মন্ড দিতে পারেন। তো এই টাইপের স্যার। পাথর মধ্যে আপনারা থাকেন, তাতে হচ্ছে গিয়ে সমস্যা কম হবে। প্রত্যেকটা মানুষকে এগুলো দেওয়া যায়। এবার আপনি ভাবছেন যে একজন মানুষ, তার বৃষ লাভ, চাকরি পাচ্ছে না, এবার কি পাথর দেবেন? আপনি বুঝলেন, খানা নীলা দিয়েই ছাড়, নীলাটাকে অ্যাভয়েড করুন। চাকরি পাচ্ছে না, এখানে একটু বড় সাইজের ব্লুইশ জারকান, তাহলে লাভ কি? চাকরি হচ্ছে গিয়ে ষষ্ঠ, দশম। চাকরি হচ্ছে ষষ্ঠ, দশম। নীলা দিলে পরে দশমটা কানেক্টেড হচ্ছে। কিন্তু ব্লু জারকান নীলার থেকে বেটার রেজাল্ট দেবে যদি ঠিকঠাক আপনি দিতে পারেন। ব্লু জারকান দিন, তার সঙ্গে একটা একটু বুস্ট আপ করার জন্য একটা সাতমুখী রুদ্রাক্ষ দিন। তার কোনো টেনশন নেই। নীলা নিয়ে পাবলিকের মনের মধ্যেই একটা হালকা ভয় আছে, পড়বো, বালিশের তলায় রাখবো, না গন্ধ শুকে দেখবো আজকে। এই সমস্ত যে প্রেজুডিস গুলো রয়েছে, সেগুলো আপনি কাটাতে পারবেন। তো নীলাকে আপনি চেষ্টা করুন কম দিতে, আদার স্টোন গুলোকে বেশি প্রেফার করার চেষ্টা করুন। বুঝলাম? ঠিকঠাক। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বললাম অপাল দেওয়া যেতে পারে, ওই যে বললেন যে জারকান এবং ডায়মন্ডের ক্ষেত্রে ওখানে নীলার ব্যাপারটা হচ্ছে, ওপাল ব্যাপারটাকে না আমি পার্সোনালি কোনোদিন ইউজ করি না আজ পর্যন্ত। মানে আমি চেষ্টা করি জেনারেলি মেইন কোর্স স্টোরে কাজ করার। এবার ওপাল আমি কোনোদিন ইউজ করি না। এবার লোকজন বলে নাকি খুব ভালো কাজ হয়। আমাকে একজন জ্যোতিষী বলেছে, তখন আমি প্রথম শিখছিলাম, মজার কথা শুনি। একজন অ্যাস্ট্রোলজার বলেছেন, বললেন আমাকে, যারা স্টোন দেবো না যা কাজ হবে। আমি, কি স্টোন? ল্যাপিস লাসুলি। আমি কি স্টোনের তো নাম শুনিনি, এ কি স্টোন রে বাবা? বলছে ল্যাপিস লাসুলি। তাই না? ওরে বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। তারপরে শুনলাম সেই ল্যাপিস লাসুলি হচ্ছে রাজপট্ট, যেটা 20 টাকা রতি। হ্যাঁ, তো মাঝখানে প্যারিডট বলে একটা স্টোন উঠেছিল, সেটা টুকটাক চলে, মানুষজন ইউজ করে না। ওটা তারপর বুথের জন্য একটা পান্নার সাবস্টিটিউট। বুধ কেতু কম্বিনেশন। তারপরে হুম। একটা স্টোন উঠেছিল, সেটার নাম হচ্ছে অ্যাকোয়ামেরিন। এটাও খুব অ্যাকোয়ামেরিন। চলছে। স্যার অ্যাকোয়ামেরিন, ওই অ্যাকোয়ামেরিনটা কিসের জন্য স্যার? অ্যাকোয়ামেরিনটা বুধ শুক্র বৃহস্পতি সব মিলিয়ে মিশিয়ে দেয়। এগুলো কেমন না, কাজ হয় এটা স্যার? এগুলো হচ্ছে গিয়ে খুবই সস্তা স্টোন, এবং এগুলো এগুলো তো লাকি স্টোন ক্রিস্টাল। কাজ। এগুলো ক্রিস্টাল, এগুলো ক্রিস্টাল এগুলো। ক্রিস্টাল। তো এইগুলো হচ্ছে গিয়ে চলেছে একটা সময়, এখন আবার আস্তে আস্তে মানুষজন ওই ক্রিস্টাল ব্রেসলেটের মধ্যে যাচ্ছে, সিট্রিন, প্যারিডট, ফ্লাইডাইটস এইসব আড্ডা পাড্ডায় চলছে। তো আমি পার্সোনালি এগুলো ইউজ করি না। আমি একদম পিওর স্টোরে থাকি, যে একদম বিশুদ্ধ কড়া কড়া স্টোরে আমি কাজ করি। তো তাতে আমি আর কি সাকসেসফুলি কাজটা করছি, অসুবিধার কিছু নেই। যাই, এবার আমরা একটু নক্ষত্র দেখব।
আজকে আমাকে তারপর আবার একটু বলছি পুজোতে যেতে হবে। স্যার, স্যার একটা কথা ছিল, বলছি এই পাথরের রেমেডি গুলো নিয়ে একটা নোটস দিয়ে দিলে হয় না, যে কোন প্ল্যানেটের জন্য কোন পাথর? এই কোন প্ল্যানেটের জন্য কোন পাথর আমি আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেবো, যেটা নোটসের আচ্ছা। থেকে তো উপর দিয়ে যাবে। কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি 6 মাস হয়েছে। আমরা হ্যাঁ আমরা হ্যাঁ। একটু ওই অত দ্রুত আমরা নিতে পারবো না মানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একদম মাথার মধ্যে ঢুকিয়ে দেবো। এই যে আজকে আমি আপনাদেরকে যেটা বললাম, এর এর হুম। মানে কোথায় ঢুকেছে কিনা, যে মুস্টন কোথায় দেবো, মুক্ত কোথায় দেবো। হ্যাঁ এইটা ঢুকেছে। হুম। এইভাবে আপনাদের দেখবেন একদম মাথায় চলে যাবে। আপনাদের মনে হুম। হবে যে শেখাটা একটু কম হয়েছে, বুঝতে পারছি না, সমস্যা রয়েছে। কিন্তু যেদিন আপনারা প্র্যাকটিসে নামবেন, আমি 2 বছর টাইম নিচ্ছি, 2 বছর পরে হুম। যখন আপনারা প্র্যাকটিসে নামবেন, তখন প্রত্যেকটা চার্ট কথা বলবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে। তো আপনারা দেখবেন আপনাদের কোনো প্রেডিকশনে মিসম্যাচ হবে না। আর স্যার মুক্তো কি দশা চন্দ্রের দশা অন্তর্দশা ছাড়াও ইউজ করা যায়? ইউজ করা যাবে। তো কারোর হচ্ছে গিয়ে মীন লগ্ন, চন্দ্র বৃশ্চিকে রয়েছে, মীন লগ্ন বৃশ্চিক রাশি, চোখ বন্ধ করে মুক্ত দিয়ে দিন। পঞ্চমপতি নবমে নিচস্থ হয়ে আছে, কোনো কথা নেই। একটা হালকা বার্মিশ মুক্ত ব্রেন শেপ, ব্রেন শেপটা হচ্ছে একদিক মোটা একদিক সরু, একটা বার্মিশ মুক্ত দিন, দেখবেন কাজ হবে, সলিড কাজ হবে। একটু হলদে ঘেঁষা দিন, কারণ লগ্নটা হচ্ছে মীন। একদম বৃহস্পতি চন্দ্রের সলিড রেমেডি দিয়ে দিন, কাজ হবে। আচ্ছা, আমরা কোন নক্ষত্রে ছিলাম, উত্তর ফাল্গুনি? স্যার না, চিত্রা। চিত্রা প্রথম পৃষ্ঠা। ও, আমাদের তো এখানে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, করব? হ্যাঁ, নিশ্চয়ই। স্যার বলছি, ধরুন কারো চন্দ্রটা প্রত্যরী তারায় রয়েছে নবতারা চক্রতে, এবং তার চন্দ্রের দশার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে কি মুক্ত পড়ানো যেতে পারে যদি লগ্নপতি চন্দ্র হয়? লগ্নপতিকে আমরা তো পাওয়ার দিতে পারি। এবার লগ্নপতি যদি চন্দ্র হয়, তাহলে চন্দ্র নিজে সে কিন্তু প্রত্যরী নক্ষত্রে থাকবে না। কারণ চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেটাই জন্ম নক্ষত্র। না স্যার, মানে জন্ম নক্ষত্র চন্দ্র হচ্ছে লগ্নপতি। লগ্নপতি তো হ্যাঁ। চন্দ্র, চন্দ্র নিজে, চন্দ্র কখনো জন্ম নক্ষত্র ছাড়া অন্য কোনো নক্ষত্রে থাকতে পারে না। কারণ চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেটাকেই আমরা জন্ম নক্ষত্র বলবো। স্যার প্রত্যরী তারায়। থাকবে কি করে? চন্দ্র যে নক্ষত্রে সেটাই জন্ম নক্ষত্র। স্যার ঠিক আছে, আমি চার্টটা দেখে পরে বলবো পরের ক্লাসে। ঠিক আছে। স্যার সঞ্চিতা যেটা বলছে তো সেটা তো রাশি, আপনি যেটা বলছেন রাশির কথা বলছেন, ও লগ্নের কথা বলছে স্যার। ও বলছে লগ্নপতি লগ্নটা। তো চন্দ্র, লগ্নপতি এবার চন্দ্র। বলবো স্যার, এবার মনে পড়েছে স্যার, বলবো। হ্যাঁ, স্যার লগ্নপতি চন্দ্র, চন্দ্র তো আর নিজের ঘরে বসে নেই। সে যেখানে খুশি থাক, কোথাও না কোথাও তো আছে। ধরে নিচ্ছি হচ্ছে কি যে নক্ষত্রে থাকবে, সে মূলায় থাকতে পারে, মঘায় থাকতে পারে, কৃত্তিকায় থাকতে পারে, উত্তর ফাল্গুনে থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে। হ্যাঁ। যেখানে চন্দ্রটা থাকবে যে নক্ষত্রে, সেই হ্যাঁ। নক্ষত্রটারই নাম হচ্ছে জন্ম নক্ষত্র। ওখান থেকেই গণনা শুরু হয়। হ্যাঁ সেটা জানি স্যার, সেটা বলছি না স্যার, বলছি আমি যে চন্দ্র মানে প্রত্যরী তারায় পড়েছে নবতারা চক্রতে। করবে না তো? স্যার যে নক্ষত্রগুলো পড়েছে, মানে চন্দ্রের যে নক্ষত্রগুলো, সেগুলো সবকটা প্রত্যরী তারায় পড়েছে, আমি বোঝাতে পারছি? মানে চন্দ্রের হস্তা। নক্ষত্র বলতে পারে হ্যাঁ হস্তা, হ্যাঁ। রশ্মি আর শ্রবণা। হ্যাঁ আমি সেটা বলছি স্যার। তাতে কোনো অসুবিধা নেই। না না, আমি বলছি যে মানে আমি কি মুক্ত দিতে পারি তার, মানে হ্যাঁ, তার চন্দ্রের দশা চলছে, মহাদশা। অবশ্যই। কর্কট লগ্ন, চন্দ্রের দশা চলছে, তাই তো কথা। অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সুন্দর, তাহলে আমাদের চিত্রা নক্ষত্র একটু হলো। আমরা আজকে শুরু করছি, চিত্রা প্রথম থেকেই করছি, কারণ না হলে গন্ডগোল হয়ে যাবে। তো চিত্র, সেখান থেকে এসছে চিত্রা। চিত্রা শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, সুন্দর,
উজ্জ্বল, বহুবিধ, এই সমস্ত। চিত্রা নক্ষত্রের সঙ্গে কলা, ফ্যাশন, ক্রিয়েটিভিটি, নতুনত্ব, স্থাপত্য, এই সমস্ত ব্যাপারগুলো কানেক্টেড। জীবনের যে বৈচিত্র্য, সেটা চিত্রার সঙ্গে কানেক্টেড। এর চিহ্ন হচ্ছে মুক্ত অথবা উজ্জ্বল রূপ। মুক্ত যখনই চলে আসলো, উজ্জ্বল রত্ন হচ্ছে ল্যাভিশ লাইফের ইন্ডিকেটর। চিত্রা নক্ষত্রে যদি কারোর জন্ম হয় বা চিত্রাতে যদি কারোর লগ্নপতি থাকে, সে কিন্তু বিলাসী হবে, সে দামি জিনিস পছন্দ করবে। আবার এদিকে মুক্ত যখন তার সিম্বল, তখন সে হচ্ছে মাতৃত্বের নির্দেশক। মুক্ত হচ্ছে ঝিনুকের মধ্যে থাকা গোপন, ঝিনুকের মধ্যে গোপন ভাবে রয়েছে, কিন্তু খুব গর্জিয়াস। তাহলে চিত্রা নক্ষত্রের যারা, যে পার্টটা আমাদেরকে কন্ট্রোল করবে, সেটা ঢাকা, আবৃত থাকবে, প্রোটেক্টেড থাকবে, এবং সে বেশ ল্যাভিশ, গর্জিয়াস থাকবে। মুক্ত যেরকম থাকে ঝিনুকের মধ্যে প্রোটেক্টেড, সিক্রেট এবং গর্জিয়াস, সেই রকম থাকবে চিত্রা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড বিষয়গুলো। মুক্ত ইন্ডিকেট করে মাতৃত্ব, এখানে স্নেহ, মমতা, এটাও চিত্রার মধ্যে রয়েছে। কিছু মা দেখবেন বাচ্চাদেরকে খুব একদম মানে মুখোমুখো ব্যাপার, যে বাবু কি হচ্ছে তোর, ওরে বাবা শিগগির আয় তুই, এইরকম ব্যাপারটা চিত্রার সঙ্গে কানেক্ট করে যায়। চিত্রা নক্ষত্রের দেবতা, তিনি হচ্ছেন দ্রষ্টা বা বিশ্বকর্মা। এনাকে শিল্পের দেবতা বলা হয়েছে। স্বর্গীয় প্রাসাদ, অট্টালিকা, এই সমস্ত তিনি নির্মাণ করেছেন। বিশ্বকর্মা এই চিত্রা নক্ষত্রে যমজ সন্তানের নির্দেশক। তিনি গর্ভের মধ্যে সন্তানকে রক্ষা করেন। ঝিনুক যেমন মুক্তকে রক্ষা করে নিজের পেটের মধ্যে, তেমনি ভাবে এই ত্বষ্টা বা বিশ্বকর্মা তিনি মহল নির্মাণ করে, তিনি ভবন, অট্টালিকা, প্রাসাদ নির্মাণ করে তিনি রক্ষা করেন। তিনি গবাদি পশু এবং শস্যকেও রক্ষা করেন, নিয়ন্ত্রণ করেন। চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ, তিনি হচ্ছেন মঙ্গল। মঙ্গল মানে সেনাপতি, তিনি বিজয় নির্দেশ করেন। এবার এই চিত্রা নক্ষত্র, এটা খেয়াল রাখতে হবে, যেদিনকে বিজয়া দশমী পড়ে, খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। বিজয়া দশমীর দিন চন্দ্র এবং রবি, এই দুজনেই কিন্তু চিত্রা নক্ষত্রে অবস্থান করে। আপনারা খেয়াল করবেন, আশ্বিন মাসে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর যে দশমী, সেটাকে বিজয়া দশমী বলা হয়। ওই দিন চন্দ্র এবং রবি, এরা উভয়ই চিত্রা নক্ষত্রে অবস্থান করে। না, এখানে আমাদের একটুখানি ভুল হলো, চন্দ্র রবি চিত্রা নক্ষত্রে অবস্থান করলে সেটা দশমী হবে না। আহ উভয়ই মঙ্গলের নক্ষত্রে সাধারণত অবস্থান করেন, কিন্তু উভয় চিত্রায় অবস্থান করেন না, রবি চিত্রায় অবস্থান করে। এবং দেখা হয় চন্দ্র যেন মঙ্গলের কোন নক্ষত্রে অবস্থান করছে, কারণ 10 ঘর যাবে। রবি যদি চিত্রা নক্ষত্রে অবস্থান করে, তাহলে চন্দ্র তার দশমীতে 10 ঘর গিয়ে অবস্থান করবে, তাহলে অবশ্যই মঙ্গলেরই অন্য কোনো নক্ষত্রে অবস্থান করবে। জেনারেলি সেটা ধনিষ্ঠায় অবস্থান করতে পারে। আমার এখন আর পঞ্জিকা দেখতে ইচ্ছে করছে না, তাহলে দেখে বলতাম। চিত্রা নক্ষত্র নির্দেশ করে শিশুর শরীরের সুঠাম গঠন এবং বাহ্যিক বিকাশ। চিত্রা নক্ষত্রের মানুষদের শরীরকে দিব্য শরীর বলা হয়। এরা সুন্দর দেখতে হয়, এদের শরীরের গঠন, শরীরের কাঠামো বেশ মজবুত হতে দেখতে পাওয়া যায়। চিত্রা নক্ষত্রে জাত ব্যক্তিরা বর্ণময় বস্ত্র, আহ সুন্দর গলবন্ধ, এই সমস্ত ব্যবহার করেন। আর তাদের চোখ মোটামুটি আকর্ষণীয় হয়। চিত্রা নক্ষত্রের জাতকরা, তারা গয়না নির্মাতা, রত্ন ব্যবসায়ী, গন্ধ বিলাসিতা প্রিয়, লেখক, গণিতবিদ, স্নায়ু চিকিৎসক ইত্যাদি হয়ে থাকেন। এরা আরেকবার বলি, চিত্রা নক্ষত্রের জাতকরা গয়না বা গহনা নির্মাতা, অঙ্কন শিল্পী, রত্ন ব্যবসায়ী, গন্ধ বিলাসিতা প্রিয়, লেখক, গণিতবিদ,
স্নায়ু চিকিৎসক হয়ে থাকেন। দুবার বললাম কেন? কারণ চিত্রা হচ্ছে আমার নিজের নক্ষত্র। এরপরে হচ্ছে কি আমরা একটু বৈদিক কাহিনী জানবো। বিশ্বকর্মা তিনি হচ্ছেন দেবশিল্পী। তিনি বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত। তিনি লঙ্কা, দ্বারকা, ইন্দ্রপ্রস্থ ইত্যাদি নগরের পরিকল্পনা বা নির্মাণ করেছেন। তার কন্যা হচ্ছেন সঞ্জনা। তার সঙ্গে সূর্যের বিয়ে হয়েছিল। সূর্যের তাপ সঞ্জনা যখন সহ্য করতে না পারে, তখন বিশ্বকর্মা সূর্যের তেজ প্রশমন করবার জন্য এক দিব্যাস্ত্র নির্মাণ করেন, যেগুলো সূর্যাস্ত্র, দিব্যাস্ত্র হিসেবে পরিচিত। ব্রহ্মার নাভিকোষ থেকে বৃহস্পতির জন্ম হয়। বৃহস্পতির বাহন হচ্ছে হস্তি। বিশ্বকর্মা এবং তার স্ত্রী ঘৃতাচি শাপগ্রস্ত হয়ে যখন পৃথিবীতে বাস্তুশিল্পী রূপে জন্মগ্রহণ করেন, তখন বিশ্বকর্মার সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হয় এবং বিশ্বকর্মা তাদেরকে মুক্তির পথ বাতলেন। তাই এখানে আমরা পাচ্ছি কি কি? তেজের নিয়ন্ত্রণ। এখানে আমরা পাচ্ছি কি? অস্ত্র নির্মাণ, তো বা অস্ত্র সংরক্ষণ, অস্ত্রের সঙ্গে কানেক্টিভিটি। তো আপনারা হচ্ছে গিয়ে এই যে চিত্রা নক্ষত্র, আপনারা সবাই জানেন আমি একজন ছোটখাটো মাপের রত্ন ব্যবসায়ী, অল্প ছোট কিন্তু রত্ন ব্যবসায়ী। এখানে এই যে আমরা অস্ত্র ব্যাপারটাকে লিখলাম না, বহু দিব্যাস্ত্র, তো আমার হচ্ছে গিয়ে এই টেবিলে বহু অস্ত্র রয়েছে। তো তার মধ্যে আমি দু একটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কিরকম। এই দেখুন অস্ত্র দেখা যাচ্ছে। এ বাদ দিয়েও আরো অস্ত্র শস্ত্র রয়েছে। এটা তো ভয়ঙ্কর অস্ত্র, দেখা যাচ্ছে। এ বাদ দিয়ে আরো অস্ত্র শস্ত্র রয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্র। এই যে অনেকের না দেখা অস্ত্র, এইটা দেখুন, এই টাইপের অস্ত্র অনেকে দেখেননি, দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে গিয়ে নক্ষত্র যে কথা বলে, এটা হচ্ছে তার সিমটম। আর এখানে যে বাস্তুশিল্প, এই ব্যাপারটা, আমার যে বাড়িটা আমি থাকি তার প্রায় অর্ধেকটা আমারই তৈরি করা। আমি মিস্ত্রি। আহ এখানে তারা হচ্ছে একটি, চিত্রা নক্ষত্র স্ত্রীলিঙ্গ, চিহ্ন হচ্ছে মুক্ত বা জলবিন্দু। এর পুরুষার্থ সেটা হচ্ছে কাম, পেশা, সমাজ সেবা, কর্মদাতা। আবার একটা জিনিস ম্যাচ করুন, আমাদের কাছে এই মুহূর্তে 12 জন মতন, 12 জন কর্ম করেন। সমাজ সেবা, এটা তো কিছুটা আছেই। বৃক্ষ হচ্ছে বিল্ল, বায়ুতত্ত্ব, উত্তর পশ্চিম দিক। আর দশা হচ্ছে স্থিতি, পার্থিব নির্দেশক, এটা হচ্ছে সততা। রাক্ষসগণ ব্যাঘ্রজনী, মধ্য নারী। এর অ্যাক্টিভেশন এজ হচ্ছে 5, 20, 32। অ্যাক্টিভেশন এজ মানে আপনি দেখলেন যে আপনার কর্ম অধিপতি সে চিত্রা নক্ষত্রে বসে আছে, তাহলে আপনি বলবেন যে 5-এ তো আর কর্ম পাবে না, 20 বা 32-এ কর্মের পরিবর্তন, কর্মমুখী শিক্ষাক্ষেত্রের পরিবর্তন, এইসব কিছু না কিছু দেখতে পাওয়া যাবে। চিত্রার চারিত্রিক বৈশিষ্ট্য, প্রেডিক্টিভ টেকনিক, ক্রমণাত্মক, ছেড়ে কথা বলবে না, সৃজনশীল ব্যক্তিত্ব, কর্মঠ, মেধাবী, হঠকারী, মানসিক স্থিরতার অভাব, জ্ঞাতিশত্রুর আক্রমণ, নির্ভীক, ভ্রমণ প্রিয়, রসিক ব্যক্তি, প্রতিশোধ প্রিয় এবং অত্যন্ত দ্রুতগামী। চিত্রা নক্ষত্রের মানুষদের দ্রুত গতি বা দ্রুত চিন্তা করার ক্ষমতা ডিফারেন্ট।
এবার হচ্ছে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আমরা চলে আসব প্রথম পদ, এটা কন্যা, কন্যা রাশিতে রয়েছে। নবাংশ ক্ষেত্র প্রথম পদের হচ্ছে সিংহ। চিত্রা নক্ষত্র প্রথম পদের নবাংশ ক্ষেত্র সিংহ। এর অধিপতি তিনি হচ্ছেন রবি। গোপনীয়তা রক্ষা করেন, গৃহবিদ্যা, তন্ত্র, জ্যোতিষ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয় পদের নবাংশ ক্ষেত্র হচ্ছে কন্যা। তাহলে চিত্রা নক্ষত্রের দ্বিতীয় পদ, চিত্রা নক্ষত্রের দ্বিতীয় পদের কোন গ্রহ, সেই গ্রহটা কি হবে? সে বর্গোত্তম হবে। যদি কোনো গ্রহ চিত্রা নক্ষত্রের দ্বিতীয় পদে পড়ে তাহলে সে বর্গোত্তম হবে। নবাংশ অধিপতি বুধ, নিয়মানুবর্তিতা, সম্পূর্ণতা, কঠোর পরিশ্রম করবার ক্ষমতা, এইগুলো দেখতে পাওয়া যাবে। তৃতীয় পদ তুলা রাশিতে পড়েছে, নবাংশ ক্ষেত্র তুলাতেই পড়বে। এরা সাম্য, আপন করে নেওয়া, ভার বহন করবার ক্ষমতা, প্রেম, ভালোবাসা, শান্তি এগুলোকে নির্দেশ করে। চতুর্থ পদ তুলা রাশিতে পড়বে, আর নবাংশ ক্ষেত্র সেটা হচ্ছে বৃশ্চিক। এই চতুর্থ পদের মধ্যে গোপনীয়তা রয়েছে, অনুসরণ করবার ক্ষমতা রয়েছে, আর মায়া, এই ব্যাপারটা মারাত্মক ভাবে রয়েছে। এখানে মায়া মানে হচ্ছে ম্যাজিক, নতুন কিছু, ম্যাজিক্যাল পাওয়ার, এইটা কিন্তু এই মায়ার মধ্যে রয়েছে। প্রেডিক্টিভ টেকনিকে আমরা চলে আসব। এখানে প্রথম টেকনিক হচ্ছে কি উগ্রতা এবং স্পষ্টবাদিতা, চিকিৎসা শাস্ত্রে পারদর্শিতা, নাম যশ, সামাজিক উন্নয়ন, উগ্র কথন প্রথমেই আমরা বললাম, শক্তিশালী বলবান শত্রু, গৃহ শোভা, দেওয়াল চিত্র, বিবাহের প্রতি আগ্রহ এবং সম্পর্কে আগ্রহ, মতামত প্রদর্শনে এটি দক্ষ। এখানে কিন্তু একটা কাউন্সিলর বা উপদেষ্টা বা পারিষদ ইত্যাদি চিত্রা নক্ষত্রে দেখতে পাওয়া যায়। মৎস্য পুরাণ আর শিব পুরাণ এই অনুযায়ী বিশ্বকর্মা তিনটি মায়া নগরী নির্মাণ করেছিলেন। নগরী মানে হচ্ছে লোক, যেমন স্বর্গ, মর্ত, পাতাল তিনটে লোক, এখানে নগরী মানে হচ্ছে ডিফারেন্ট ডাইমেনশন। এই যে আহ এই পুরাণের গল্প আর বর্তমান বিজ্ঞান এর মধ্যে কিছু মিল পাওয়া যায় না, কিন্তু এদের সঙ্গে প্রচুর সম্পর্ক। যেমন ঋগ্বেদ অনুসারে আপনারা সবাই হিরণ্য গর্ভের নাম শুনেছেন। হিরণ্য গর্ভ মানে হচ্ছে ডিম্ব, স্বর্ণময় ডিম্ব, সেইখান থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি। স্বর্ণময় ডিম্ব, সেখান থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি। আর এখন আমাদের এই যে বর্তমানে রেড শিফট থিওরি, তারপরে হচ্ছে গিয়ে সুপারনোভা, হোয়াইট হোল, ব্ল্যাক হোল, এগুলো থেকে যেগুলো বুঝতে পারা যাচ্ছে যে আহ ক্রমাগত সম্প্রসারণশীল ইউনিভার্স, এবং যেটা শুরু হয়েছিল একটা বিন্দুবৎ অসীম ভর থেকে, বিন্দুবৎ অসীম ভর থেকে ইউনিভার্সের সৃষ্টি হয়েছিল, যেটা বহু 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 বছর আগে হিরণ্যগর্ভ কনসেপ্টেও ছিল। হিরণ্যগর্ভ থেকে বিশ্বের উৎপত্তি। আর বিগ ব্যাং থিওরি বলছে একটা একটা পয়েন্ট মাস, যেটার ডেন্সিটি হচ্ছে গিয়ে ইনফাইনাইট ডেন্সিটি বলা পয়েন্ট মাস থেকে মহাবিশ্বের উৎপত্তি। গল্প একই, কিছুদিন আগে কিছুদিন পরে, কিন্তু সেই সময় তাদের কাছে এত ব্যাখ্যা ট্যাখ্যা ছিল না, কিন্তু এখনকার দিনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, কিন্তু কনসেপ্ট আগে ছিল। তো তখনকার দিনের এই যে কনসেপ্ট, সেগুলো হলো গিয়ে টোটালি ওই যে তিনটে লোক বললাম আমরা, তিনটে মহানগরী, সরি মায়ানগরী, তার মধ্যে একটা হচ্ছে লৌহময়, দ্বিতীয়টা হচ্ছে রৌপ্যময়, এবং তৃতীয়টি হচ্ছে স্বর্ণময়। দৈত্যদের এই মায়ানগরীগুলো ধ্বংস করবার জন্য, না আমাদের বলা একটু ভুল হয়েছিল, এই মায়ানগরীগুলো নির্মাণ করেছিলেন অসুররা, এবং এই নগরীগুলি থেকে এরা স্বর্গের উপরে আক্রমণ করতে, এবং দৈত্যদের এই মায়া নগরীগুলো ধ্বংস করবার জন্য বিশ্বকর্মা ভয়ঙ্কর অস্ত্রে সজ্জিত এক যুদ্ধ বিমান নির্মাণ করেন। তো সব হাইটেক বিশ্বকর্মা।
আচ্ছা, আমরা যে দশমী নিয়ে বলছিলাম, তো সেইখানে আমাদের একটা আহ এবছরের বিজয়া দশমী এটা কি দশমী তিথি? তো এটা হচ্ছে হ্যাঁ, গিয়ে হ্যাঁ স্যার, এটা দশমী তিথি। হস্তা নক্ষত্রে পড়েছে। এবার হ্যাঁ। হস্তা নক্ষত্র থেকে চিত্রার দিকে যাচ্ছে। আর ওই সময় চন্দ্র চন্দ্র হচ্ছে গিয়ে 21 নম্বর নক্ষত্রে, মানে 8টা 9টার ডিফারেন্সে থাকবে। তো জেনারেলি দশমীতে হচ্ছে গিয়ে মঙ্গল নির্দেশিত, সাড়ে হচ্ছে গিয়ে চিত্রা নক্ষত্রের একটা কানেক্টিভিটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইটা তো মিললো না, সমস্যা নেই তাতে। আচ্ছা, তো এইখানে এই চিত্রা নক্ষত্রে বারবার অস্ত্র ব্যাপারটা এসছে। আমাদের হিন্দু পুরাণ অনুসারে অস্ত্র কিন্তু সবার অঙ্গ। যেমন হচ্ছে গিয়ে যারা দেবতা, তো প্রত্যেকের নির্দিষ্ট অস্ত্র ব্যবহার করতেন। যারা হচ্ছে গিয়ে সাধু বা যারা হচ্ছে গিয়ে সাধক, তাদের কাছেও বহু অস্ত্র সম্পর্কে জ্ঞান থাকতো। কৃপাচার্য, দ্রোণাচার্য, এরা সবাই আচার্য, কিন্তু এরা সবাই অস্ত্রবিদ্যায় বিরাট নিপুণ। পরশুরাম অস্ত্রবিদ্যায় নিপুণ। তো এরা হচ্ছে গিয়ে আচার্য হলেও এদের সঙ্গে কিন্তু অস্ত্র, এবং এরা যে শঙ্খ, কমণ্ডলু বা হচ্ছে গিয়ে ওই হাত রাখার কাষ্ঠ, এইগুলো প্রত্যেকটাই এরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারতেন। পরবর্তীকালেও আমরা দেখেছি যারা সন্ন্যাসী, তাদের কাছে বহু অস্ত্র, কারোর কাছে ত্রিশূল, কারোর কাছে খড়গ। এবং আমাদের যে মূর্তি পূজা, সেখানে যে বলিদান প্রথা, সেখানেও খড়গের ব্যবহার রয়েছে। এবং সেই খড়গ কিন্তু একটা ভয়ঙ্কর অস্ত্র। যাই হোক, আরেকটা বৈদিক কাহিনী রয়েছে। অগ্নিদেবের একবার পাচন সংক্রান্ত সমস্যা দেখতে পাওয়া যায়, অগ্নিমান্দ সৃষ্টি হয়। তখন ব্রহ্মা, তিনি তাকে খান্ডব দহন করে রস পান করতে বলেন। দেবরাজ ইন্দ্র, তিনি এই খান্ডব বনকে রক্ষা করতেন। তখন ইন্দ্রকে কায়দা করতে না পেরে অগ্নিদেব, তিনি কৃষ্ণ আর অর্জুনের শরণাপন্ন হন। এবং অগ্নিদেবের কাছ থেকে দিব্যাস্ত্র প্রাপ্ত হয়ে অর্জুন ধীরে ধীরে খান্ডব বন দহন করতে থাকেন। দেব দানব সকলেই কৃষ্ণ অর্জুনকে বাধা দিতে ব্যর্থ হয়। এবং পরবর্তী সময় দেবতারা প্রসন্ন হয়ে অর্জুনকে পুনরায় বরদান করে। তো এরকম প্রচুর কাহিনী, পৌরাণিক কাহিনী এগুলো রয়েছে। আর চিত্রা নক্ষত্র সম্পর্কে, চিত্রা একটা ভালো নক্ষত্র। চিত্রা নক্ষত্রের মধ্যে আর্টিস্টিক সেন্স রয়েছে, রয়েছে ক্রিয়েটিভিটি, কোয়ালিটিস, গুড কোয়ালিটিস আমরা চিত্রার মধ্যে দেখতে পাই। এবং চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, তারা বেশ কিছু পজিটিভ ক্রিয়াকলাপ এইটা করতে চেষ্টা করেন। এরা পারফেকশনে বিশ্বাস করেন, একটু বিলাসী, অবশ্যই একটু বিলাসী, এবং তার সঙ্গে সঙ্গে এরা বেশ পরিকর্মা প্রকৃতির। এরপরে হচ্ছে স্বাতি নক্ষত্র। স্বাতি, এই শব্দটার মধ্যে দুটো শব্দ রয়েছে। একটা হচ্ছে স্ব বা সু, আর একটা হচ্ছে অতি। অতি মানে হচ্ছে বিরাট, বিশাল। আর সু মানে হচ্ছে ভালো। এর অধিপতি রাহু, তিনি ইন্ডিকেট করে মায়া। স্বাতি নক্ষত্রের মধ্যে রয়েছে মায়া, ম্যাজিক। এই মায়া মানে কিন্তু ম্যাজিক। এর চিহ্ন হচ্ছে প্রবাল। প্রবাল, এটা মঙ্গলের নক্ষত্র। মঙ্গল, সে আবার পুরুষ যৌনাঙ্গ গঠনের কারণ। যেমন এর আগে হস্তার চিহ্ন ছিল মুক্ত, মুক্ত ছিল চন্দ্রের প্রতীক। ঠিক পরেই পুরুষ গ্রহ অর্থাৎ মঙ্গলের রত্ন প্রমা, এটাকে আমরা পেলাম। ট্রান্সফরমেশন, ক্রমাগত গ্রোথ, এটা কিন্তু আমরা নক্ষত্রের মধ্যে দেখতে পাচ্ছি। এর দেবতা তিনি হচ্ছেন বায়ু। তিনি বলবান এবং অত্যন্ত সুন্দর। তিনি অগ্নিশিখা পছন্দ করেন। আর তিনি সুপুত্র কন্যা প্রদান করে থাকেন। বায়ু যুদ্ধের দেবতা, এবং তিনি একদিকে তারপরে বিধ্বংসী, আর একদিকে তিনি হিতৈষী। বৈদিক
বিভিন্ন সূক্ততে বলা হয়েছে বায়ু অত্যন্ত সুন্দর একজন দেবতা। তার রথ শব্দময়, শব্দময় মানে প্রচন্ড আওয়াজ করে চলে। কখনো তার অশ্ব 2, কখনো 49, আর কখনো 1000। তিনি যোদ্ধা, বিধ্বংসী, শক্তিশালী এবং নায়ক তুল্য। তার শরীরের সমস্ত জৈবিক ক্রিয়া, তিনি শরীরের সমস্ত জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করেন। আর বায়ু হচ্ছেন একজন এমন দেবতা যাকে অশুদ্ধ শক্তি পীড়িত করতে পারে। বায়ু উগ্র, মারাত্মক উগ্র। তিনি বহু প্রেমে মত্ত, আর নির্বিচারে ধ্বংস করতে তিনি দ্বিধা করেন না। বায়ুর যে বাহন, সেটা হচ্ছে হরিণ। বায়ু হনুমানের পিতা। আমাদের বলা হয় না, পবন পুত্র হনুমান। বায়ু হচ্ছে হনুমানের পিতা। এখানে আরেকটা কাহিনী রয়েছে, 100% ডেডিকেটেড ভক্তি, সেটা আমরা হনুমানের কাছ থেকে দেখতে পাই। হনুমান এত শক্তিশালী যে শনিকেও তিনি দমন করতে পেরেছিলেন। হনুমান, তিনিও কিন্তু অমর। তাই স্বাতি নক্ষত্রের মানুষদের সঙ্গে জাতক বা জাতিকার দীর্ঘায়ু, সেটা কিন্তু কানেক্টেড রয়েছে। স্বাতি নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত অপর দেবী হচ্ছেন দেবী সরস্বতী। তিনি জ্ঞান, বিদ্যা, সৃজনশীলতা, দর্শন, অধ্যাত্ম, এই প্রত্যেকটি বিষয়কে নিয়ন্ত্রণ করে থাকেন। রবি যখন স্বাতি নক্ষত্রে ছিল, তখন বামন অবতার বলিকে বধ করেছিলেন। বায়ুর ক্ষেত্রে আমরা পঞ্চতত্ত্ব, যেমন বায়ুর ক্ষেত্রেও আমরা 5টা ভাগ দেখতে পাই। তার মধ্যে প্রাণবায়ু, আপান বায়ু, ব্যান, উদান এবং সামান বায়ু। সাধারণত স্বাতি ভ্রমণ প্রিয়, প্রেম বিলাসী, একাধিক প্রেমে আসক্ত হয়ে পড়েন স্বাতি নক্ষত্রের জাতক বা জাতিকা। চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত পরিবর্তনশীল, শক্তিশালী, স্বাধীনতা প্রিয়, শিক্ষিত, বহু জ্ঞান প্রিয়, চিকিৎসা বিদ্যায় পারদর্শী, ক্ষমতাশালী, বলশালী, বাহন এবং যন্ত্রপ্রিয়। চিহ্ন তো আমরা পড়েছি। এর অঙ্গ হচ্ছে আঙ্গুল এবং নখ। আঙ্গুল এবং নখ, নখরযুক্ত। পুরুষার্থ হচ্ছে অর্থ এবং সম্পদ, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। দশা হচ্ছে সংহার। দিক হচ্ছে উত্তর ফাল্গুনি, সরি, দিক হচ্ছে উত্তর পশ্চিম। আর বৃক্ষ হচ্ছে অর্জুন, অগ্নিতত্ত্ব। উপাদান হলো মূল উপাদান, প্রাথমিক উপাদান। দেবগণ মহিষ যোনি। এরা অত্যন্ত স্বাধীনতা প্রিয়। এরা কখনোই নিজেদের যে আহ ব্যক্তিগত ব্যক্তিত্ব, সেখানে কাউকে টাচ করতে দেন না। এরা সব সময় স্বাধীন। আবার একটা কাহিনী আমরা জানবো, মহাভারতের সময় একটা বিরাট শিমুল গাছ ছিল। এই শিমুল গাছের কোনো পাতা ঝরতো না, কোনো ফুল পড়তো না। সকলেই গাছটার প্রশংসা করতে শুরু করে। এই প্রশংসায় ধীরে ধীরে গাছটার মধ্যে অহংকার, তীব্র অহংকার চড়তে শুরু করে। এই অবস্থায় সেই শিমুল গাছ নিজেদেরকে দেবতাদের থেকেও বলবান ভাবতে শুরু করে, যে যাই হোক না কেন, সে কিন্তু বায়ুকেও পরাজিত করতে পেরেছে। এবার বায়ু জানতে পেরে প্রবল বায়ু প্রবাহ নিয়ে আসে, এবং সেইখানে গাছটিকে বায়ু বিধ্বংস করে ফেলেন বা বিধ্বস্ত করে দেন। তখন বায়ু বলেন যে একটা সময় ছিল যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমার ছায়ায় বিশ্রাম নিয়েছিলেন। তার সম্মানে আমি তোমায় কোনোদিন স্পর্শ করতাম না। যাকে তুমি নিজের শক্তি ভাবতে, তা আসলে ছিল তোমার শ্রদ্ধা এবং দয়া। তো এখানে একটা অদ্ভুত কাহিনী, এই কাহিনীটা আপনাদেরকে শোনা ছিল না আগে। তো এই যে বাতাস, সে ব্রহ্মাদেবের প্রতি
শ্রদ্ধা নিবেদন করে সেই শিমুল গাছের কখনো পাতা ঝরাতো না, সেইখানে শিমুল গাছ অহংকারী হয়ে উঠেছিল। এই অহংকার আমরা স্বাতী নক্ষত্রে পেয়ে থাকি, এবং সেই অহংকারের বিনাশ, শ্রদ্ধা জ্ঞান ইত্যাদির মাধ্যমে অহংকারের বিনাশ, সেটাও কিন্তু আমরা স্বাতী নক্ষত্রে পেয়ে থাকি। প্রথম পদ আর নবাংশ ক্ষেত্র হচ্ছে ধনু। এইটা হচ্ছে লেখার ক্ষমতা, ক্রিয়েটিভিটি, প্রতিভা ইত্যাদিকে নির্দেশ করে। দ্বিতীয় পদ সেটা পড়বে তুলাতে। নবাংশ ক্ষেত্র হচ্ছে মকর, প্রচন্ড পরিশ্রমী, চঞ্চল, পরিবর্তনশীল, বিলাসিতা প্রিয় এবং বিনিময়ে পটু, বাণিজ্য বিনিময় ইত্যাদিতে পটু। তৃতীয় পদ তার নবাংশ ক্ষেত্র হচ্ছে কুম্ভ। স্বাতী নক্ষত্রের তৃতীয় পদ হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান, সম্মোহন ক্ষমতাযুক্ত, গোপন জাদু, তন্ত্র ইত্যাদি করতে পারে। চতুর্থ পদের নবাংশ ক্ষেত্র হচ্ছে মীন। এখানে রয়েছে বিশুদ্ধতার অভাব, সম্প্রসারণশীলতা, অভিনয়, পরিবর্তন এবং কার্মিক সম্পর্ক। একজন আরেকজনকে ভালোবেসেছে, কিন্তু দেখা গেল সেই ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে ব্যবসা, ব্যবসা করতে চাইছে। সেই রকম ভালোবাসা যে আমি ওর সঙ্গে বিয়ে করব, বিয়ে করবার পরে আমার কত টাকা হবে, ওদের বড় ব্যবসা আছে, এইসব মানসিকতা। স্বাতী নক্ষত্রের বৈশিষ্ট্য হচ্ছে, সুস্বাতী নয়, রাহুর প্রত্যেকটা নক্ষত্র ভীষণ আধ্যাত্মিক। রাহুর নক্ষত্র হলেও একটা নক্ষত্র আধ্যাত্মিক। স্বাতীর ক্ষেত্রে অধ্যাত্ম এবং বাস্তব জগতের মধ্যে মেলবন্ধ, এটা স্বাতী করে থাকে। অত্যন্ত সমন্বয় প্রিয়, সবাইকে নিয়ে চলবো, কেউ যেন দুঃখ না পায়, এই ব্যাপারটা স্বাতীর ক্ষেত্রে থাকবে। নিয়ন্ত্রণ প্রিয়, এরা নিয়ন্ত্রণ করবে, কিন্তু কেউ যেন এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে সেটা এরা দেখবে। কোনো দিক, কোনো ক্ষেত্র, কোনো অবস্থায় এরা নিয়ন্ত্রণ সহ্য করবে না। এরা আংশিকভাবে নির্জনতা প্রিয়, এরা এদের মনের সঙ্গে কথা বলতে পছন্দ করে। অত্যন্ত যে মানসিক সমস্যাও চলে আসতে পারে। এরা মিডিয়া, সফটওয়্যার, আধুনিকতা এই বিষয়গুলিকে ভীষণভাবে পছন্দ করে। স্বাতী নক্ষত্রের মানুষরা মধ্যস্থতা করতে ভীষণ ভালোবাসে, মাঝখানের সমস্যা হয়েছে ওটা মিটিয়ে দেবে। এরা সবসময় মধ্যপন্থা অতিক্রম করে চলে। আর এরা বায়ু প্রবাহ, বিমান সেবা ইত্যাদির সঙ্গে কানেক্টেড হয়ে থাকেন। এরপরে এদের পেশা, প্রথমেই আমরা বলেছি বিনিময়, খেলোয়াড়, বাদ্যকার, অভিযাত্রী, বিচারক, রাজনীতিবিদ, আইনজীবী, শ্রমিক নেতা, ক্রীড়া সামগ্রী নির্মাণকর্তা, শিক্ষাবিদ, রাষ্ট্রদূত, মুখ্য ব্যক্তি, সঞ্চালক এবং ব্যবস্থাপক। ক্ষেত্র, উঁচু ছাদ, কৃষিক্ষেত্র, প্রবাল প্রাচীর, বাণিজ্য কেন্দ্র, ব্যাংক, ক্রীড়া ক্ষেত্র, বিমান ক্ষেত্র, বিমান সম্পর্কিত শিক্ষা গ্রহণ করবার জায়গা, রাজভবন, দূতাবাস, বিচার কক্ষ, রেল স্টেশন, বাস স্টপেজ, টার্মিনাস। তাহলে চিত্রা হয়ে গেল স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের বিষয়গুলোকেও আমরা জানতে পারলাম। একটু ফাস্ট, তো কিছু তো করার নেই, ফার্স্ট একটু যেতে হবে। পরের নক্ষত্রের নাম হচ্ছে বিশাখা। এটাকে আমরা অনেকে উচ্চারণ করি বিশাখা, একদম না, বিশাখা, 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 বিশাখা। বি অর্থাৎ বিশেষ, স্পেশাল। সে যেমন বিজ্ঞান, বিজ্ঞান বিশেষ রূপে জ্ঞান। শাখা, এর মানে হচ্ছে অংশ বিশেষ। শাখার প্রথম অর্থ হচ্ছে অংশ বিশেষ। তাহলে
বিশাখা হচ্ছে অনেকের মধ্যে স্পেশাল, অনেক মানুষের মধ্যে স্পেশাল। এর চিহ্ন হচ্ছে তোরণ, দ্বার বেষ্টনী। আরেকটা চিহ্ন হচ্ছে কুমোরের চাকা। তোরণ থাকে রাজদ্বারে, আবার তোরণ থাকে রাজার প্রাসাদে, আর এদিকে কুমোরের চাকা। এখানে একটা বিলাসিতা এবং শ্রমের মধ্যে মেলবন্ধন করবার চেষ্টা, সেটা দেওয়া হয়েছে। এর দেবতার নাম হচ্ছে শকরাগ্নি। তিনি একজন পুরুষ, অগ্নি এবং ইন্দ্রের সমন্বয়ে তার দেহ গঠিত। এর যে এই দেবতা শকরাগ্নি, তিনি মেঘ বৃষ্টি জলপ্রবাহের নিয়ন্ত্রক দেবতা। এর বাহন হচ্ছে শ্বেত হস্তি বা সাদা হাতি। চকরাগ্নি এই শব্দের অর্থ হচ্ছে পুষ্টি রস। এটা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের ক্ষুধা নিবৃত্ত করবার ব্যবস্থা। এরা সাধারণত কাঁটাযুক্ত বা এলাকা পছন্দ করে। বিষ পাত্র, আনন্দময় মানসিকতা, রাধার মতো প্রেম করবার প্রবণতা, এগুলো আমরা দেখতে পাবো বিশাখার ক্ষেত্রে। নক্ষত্র সূক্ত অনুসারে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা জাঁকজমক প্রিয় হয়, এবং এরা সমকক্ষ ব্যক্তিদের থেকে অতি দ্রুত আলাদা হয়ে যায়। আলাদা হয়ে সম ক্ষমতা সম্পন্ন সমধর্মী ব্যক্তিবর্গ যাতে তার কাছে মাথা নিচু করে, সেটাকে তারা সিকিউর করবার চেষ্টা করে। কোন রকম লড়াই নয়, যুদ্ধ নয়, কোন রকম অস্থিরতা নয়, কিন্তু সেই আহ ক্ষমতাশালী বা ডিস্টার্ব ক্রিয়েটিং এলিমেন্টটাকে দূরে সরিয়ে দেওয়া আহ্বান করেছে। এখানে চিহ্ন হচ্ছে তোরণ, মুন্ডু হচ্ছে বক্ষ। পুরুষার্থ ধর্ম, এর কর্মপ্রবণতা সাধারণত দূরবর্তী কর্ম। এর দিক হচ্ছে উত্তর পশ্চিম। আর বৃক্ষ হচ্ছে বিষকণ্ঠ, কাঁটা গাছ। এর পার্থিব নির্দেশক হচ্ছে বংশগতি বা বংশধারা নির্দেশ করবার চেষ্টা, বংশধারা বাড়িয়ে তুলবার চেষ্টা। বিশাখা নক্ষত্রের নারী হচ্ছে অন্তনারী, রাক্ষসগণ এবং ব্যাঘ্রজনী। এদের যেটা অ্যাক্টিভেশন এজ, সেটা হচ্ছে 33, 39, 60। এরা প্রেমিক প্রকৃতি, রাজনীতিতে আগ্রহ থাকে, একাগ্র, স্থিতধী, উচ্চ পদের প্রতি আগ্রহযুক্ত। এরা পরিবর্তন পছন্দ করে। পরিবর্তন মানে সব কিছুর পরিবর্তন এরা আশা করে। সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে। বারবার এই পরিবর্তন তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। বিশাখা নক্ষত্রের 4টে পদ। প্রথম পদটা তুলা রাশিতেই পড়েছে। নবাংশ ক্ষেত্র হচ্ছে মেষ। এরা অনেক সরল, কিন্তু রেগে গেলে পরে এদের মাথা খুব গরম হয়ে যায়। কামনা, বিলাসিতা, দান, সমন্বয়, গভীর চিন্তা, এই প্রত্যেকটি বিষয়, এগুলো হচ্ছে স্বাতির সঙ্গে কানেক্টেড। দ্বিতীয় পদ, সে স্যার সোয়াতি না বিশাখা। সরি সরি, বিশাখা। সেকেন্ড, কেউ আর একজন একটা জিনিস স্যার, বলছি যে আপনি ওই সোয়াতি নক্ষত্রের যে ক্যারেক্টার গুলো বললেন, আমার একটা ভাই আছে, 100% তার সঙ্গে মিলে গেল।
মানে তাকে মিলবে না, নিয়ন্ত্রণ করাও খুব কষ্ট, এবং মিলবে না। তার সেই মাইন্ডও একটু ফ্লাকচুয়েট হয় আর কি। হম। বিশাখা নক্ষত্রের চতুর্থ পদ সেটা পড়ছে কর্কট রাশি। চতুর্থ পদ সেটা হচ্ছে জল তত্ত্বের বৃশ্চিক রাশিতে পড়েছে, কিন্তু নবাংশে গিয়ে সেটা কর্কটে পড়েছে। এরা প্রচন্ড উগ্র, হিংস্র মানসিকতা সম্পন্ন, প্রতিহিংসা প্রিয়, আর সস্তায় বিলাসিতা পছন্দ করে। প্রেডিক্টিভ টেকনিক, এটা হচ্ছে ক্রোধ নিবৃত্ত করা, ব্যবসায়িক মনোবৃত্তি, ব্যাপক সাফল্যের প্রচেষ্টা, অপরের দ্বারা প্রভাবিত হওয়ার টেন্ডেন্সি, প্রতারিত হওয়া। বিশাখা নক্ষত্র প্রতারিত হয়নি এটা খুঁজে পাবেন না। এরা শিল্পী, ইঞ্জিনিয়ার, মাতৃপ্রিয়, অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী। এদের অর্থ প্রচুর, প্রচুর অর্থের প্রাচুর্য এদের ক্ষেত্রে, কিন্তু মানসিক শান্তি তৃপ্তির অভাব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে বিশাখা শেষ করে আমরা এবার চলে আসব পরবর্তী নক্ষত্র অনুরাধা। অনুরাধা, এখানে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে অনু, আর একটা হচ্ছে রাধা। রাধা হচ্ছে আকর্ষণ, রাধা হচ্ছে স্নেহের আবেশ, রাধা হচ্ছে সামর্থ্য, রাধা ধারণ ক্ষমতা বা ধারণ শক্তি। অনুরাধা নক্ষত্রের যে চিহ্ন সেটা হচ্ছে বালি অথবা অন্নপিণ্ড। এবার এই অন্নপিণ্ডটা বা পিণ্ডদান প্রথা, এগুলো হচ্ছে ওই সীতার বনবাসের পর থেকে শুরু হয়। বলি এই অন্নপিণ্ড এখানে আলটিমেট ফাংশন সেটাকে ইন্ডিকেট করে, কিন্তু ট্রিটমেন্টের সংযোগ সেটাকেও কিন্তু ইন্ডিকেট করে। এর অনুরাধার চিহ্ন হচ্ছে দেবতা হচ্ছেন মিত্র। মিত্র হচ্ছেন একজন আদিত্য। এর অর্থ হচ্ছে প্রিয় বা বন্ধু। মিত্র এর বস্ত্র বহুমূল্য, প্রসাদ স্বর্ণময়, তিনি পৌরোহিত্য এবং নেতৃত্বের প্রতীক। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সূর্যদেব তার যে এত ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু অন্যান্য দেবতার মিশ্র প্রভাবিত ফল। যে মিত্র বরুণ দেবের, মিত্র বরুণ দেবের ঘনিষ্ঠ কেউ। বরুণ দেব তিনি ঋতুচক্রের নিয়ন্ত্রক এবং রক্ষক। অনুরাধা নক্ষত্রের জাতকরা দলপতি, ক্ষমতাবান, পরিশ্রমী, ধর্মভীরু লোকেদের প্রিয় হয়ে থাকে। এরা ভ্রমণ প্রিয় এবং সাধারণত সৎ মানসিকতা সম্পন্ন। সাধারণত এরা ফেলে আসা দিনগুলোকে আরেকবার ভাবতে চেষ্টা করে। অনুরাধা অর্থাৎ রাধার পরবর্তী পার্ট। এই নক্ষত্র গভীর এবং সমর্পিত প্রেম নির্দেশ করে। আর অনুরাধা নক্ষত্রে দেবতা মিত্র তিনি সত্যিকারের বন্ধুত্ব নির্দেশ করেন।
কতগুলি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য: এরা অত্যন্ত গঠনমূলক, ঈশ্বরে বিশ্বাসী, ভীষণভাবে নির্ভরশীল, জ্ঞানপ্রিয়, গবেষণাধর্মী, নীতিবান, নেতৃত্বপ্রিয়, খ্যাতিবান, ক্ষমাশীল, আর প্রচন্ড পরিশ্রমী। এইখানে একটা অদ্ভুত কাহিনী আছে। কাহিনীটাতে মিত্র আর বরুণ এরা কানেক্টেড। মিত্র আর বরুণ এরা দুজনেই আদিত্য। এই দুইজন এরা ছিল ভীষণ বন্ধু। একদিন এরা একই শরীরের মধ্যে প্রবেশ করে ঘুরতে শুরু করে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একই শরীরের মধ্যে অবস্থান করে। এই অবস্থায় উর্বশীর সঙ্গে দেখা হয়। উর্বশীর রূপে তারা আকৃষ্ট হয়ে পড়েন, এবং আকৃষ্ট হয়ে তারা উর্বশীকে প্রেম নিবেদন করে, এবং উর্বশীর সঙ্গে তাদের সম্পর্কে উর্বশী গর্ভবতী হয়ে পড়েন। তারপরে তারা দুটো ভিন্ন দেহে আবার পুনরায় প্রকাশিত হয়। এবার এই যে ভিন্ন দেহে প্রকাশিত হওয়ার পরে বরুণ আবার উর্বশীকে প্রস্তাব দিতে চান, কিন্তু তখন উর্বশী সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। কিন্তু বরুণের উর্বশীর রূপে কিঞ্চিত শুক্র স্খলন ঘটে। উর্বশীকে তো খুবই সুন্দর দেখতে, তো উর্বশীর রূপে বরুণের কিঞ্চিত শুক্র স্খলন ঘটে। এই শুক্র স্খলন ঘটায় উর্বশী লজ্জিত হয়ে পড়ে, এবং লজ্জিত হওয়ার পরে তিনি এই শুক্র কৃত্রিম গর্ভে স্থাপন করে, এবং এই কৃত্রিম গর্ভে দুই মহান ঋষির জন্ম হয়। তাদের মধ্যে ছিলেন মহর্ষি অগস্ত্য এবং বশিষ্ঠ। এখানে একটু চেনা চেনা লাগছে শব্দগুলো। শুক্র স্খলন, লজ্জা টজ্জা বাদ দিচ্ছি, শুক্র স্খলন, সেই শুক্র নিয়ে গিয়ে কৃত্রিম গর্ভ, একটু চেনা চেনা লাগছে। হ্যাঁ স্যার, কৃতিকা নক্ষত্রের সময় এরকম মানে শুনেছি। এই ব্যাপারগুলো আমরা কার্তিকের জন্মের সময় পড়েছিলাম। আর এখনকার দিনে বর্তমান যুগে যে টেস্ট টিউব বেবি বা হচ্ছে গিয়ে সরোগেসি, এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কৃত্রিম গর্ভ এই ব্যবস্থাটা ব্যবহার করা হয়। উত্তরের মানুষরা অত্যন্ত ক্ষমাশীল, এবং তারা ন্যায়পরায়ণ। দীক্ষা গ্রহণ করবার জন্য অনুরাধা নক্ষত্র একটা আদর্শ নক্ষত্র। এর যে নবাংশ ক্ষেত্র, অনুরাধা নক্ষত্রের প্রথম পদ নবাংশে গিয়ে পড়বে সিংহ রাশিতে। এরা অনেক বোল্ড, রিজিড। এদের মধ্যে মান সম্মান, অহংবোধ, প্রতিরক্ষা, আরোগ্য লাভের প্রচেষ্টা ইত্যাদি অনেক বেশি দেখতে পাওয়া যায়। এরা প্রতিরক্ষা করতে ভীষণ ভালোভাবে পছন্দ করে। এরপরে বৃশ্চিক, পরবর্তী নবাংশ ক্ষেত্র। নবাংশ ক্ষেত্র গিয়ে পড়বে কন্যা রাশিতে। এই কন্যা রাশিতে পুষ্যা, সরি, অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় পদ, এটা কিন্তু পুষ্কর নবাংশ। পুষ্কর নবাংশ মানে অত্যন্ত শুভ একটা নবাংশ ক্ষেত্র, যেটাকে বলা হয় যে এটা বলবান, শিক্ষা, জ্ঞান, স্পিরিচুয়ালিজম ইত্যাদির জন্য পুষ্কর নবাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। তৃতীয় পদ, তার অধিপতি, নবাংশ অধিপতি শুক্র। শিল্প, কলা ইত্যাদির প্রতি প্রেম, ভালোবাসা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এখানে কিন্তু একটা স্ববিরোধিতা দেখতে পাওয়া যাবে।
ক্রমাগত গ্রুমিং, এইটা করে ফেললাম, কি সুন্দর হয়েছে, আমি তো আরেকটু সুন্দর করতে পারতাম। এই যে চেঞ্জ, এই যে গ্রুমিং, এই ব্যাপারটা আমরা চিত্রা নক্ষত্রে দেখতে পাই। চিত্রায়ত অনুরাধা নক্ষত্রের তৃতীয় নবাংশে। পরবর্তী বৃশ্চিকেই পড়বে অনুরাধা নক্ষত্রের চতুর্থ নবাংশ, যেটা যেটার নবাংশ ক্ষেত্র হচ্ছে গিয়ে বৃশ্চিক স্বয়ং। মানে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, চতুর্থ চরণ, এটা কিন্তু সরাসরি বর্গোত্তম হবে, এটাও অত্যন্ত বলবান। এবং এখানে মঙ্গল শনি এদের কানেকশন বর্গোত্তম, এরা প্রচন্ড এনার্জেটিক, প্রচন্ড পরিশ্রমী, প্রচন্ড জেদি, এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক হওয়ার জন্য যথেষ্ট বুদ্ধিমান, এটা আমরা দেখতে পাবো চতুর্থ পদের ক্ষেত্রে। এরা স্পিরিচুয়াল, এদের মধ্যে যোগ সম্পর্কে জানবার আগ্রহ রয়েছে। আপনি দেখলেন আপনার নবমপতি অনুরাধা নক্ষত্রে রয়েছে, তার মানে বাবা যোগাসন করবেন, বা বাবা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট রয়েছে, বাবা প্রত্যেকদিন আন্দিক করছেন, বাবা প্রত্যেকদিন সকালবেলা পুজো করছেন, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। মানসিক রোগ লুকিয়ে আছে অনুরাধা নক্ষত্রে, প্রতিষ্ঠা এবং সাফল্যের সামঞ্জস্যের অভাব, মানসিক দিক থেকে বিপর্যস্ত। সম্পদের কারণে অহংকার এবং অপরাপর মানুষদের প্রতি অদ্ভুত অবহেলা, এটা হচ্ছে অনুরাধা নক্ষত্রে দেখতে পাওয়া যায়। অতৃপ্ত কামনা, সাধনা, দেব চর্চা, তন্ত্রের আগ্রহ, প্রত্যেকটি বিষয় সেটা আমরা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে পেয়ে থাকি। এরা অতিরিক্ত সাম্যবাদী, এবং জীবনে কোনো গোপন দিকের উপস্থিতি এদেরকে ব্যতিব্যস্ত করে তোলে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ অনুরাধা নক্ষত্রে কিন্তু কিছু গোপন খবর আছে। একজন আজকে ভদ্রমহিলা এসেছিলেন, তিনি ভীষণ হাই লেভেলে চাকরি করেন, এবং সেইখানে ওনার বয়স হচ্ছে কি 47, কিন্তু ইতিমধ্যে উনি একটি অত্যন্ত বয়স্ক ভদ্রলোকের প্রেমে পড়ে গেছেন মেন্টাল সাপোর্টের জন্য। কিন্তু সেইখান থেকে উনি না পারছেন বেরোতে, আর না পারছেন সেই সম্পর্ককে ধরে রাখতে। পরবর্তী নক্ষত্র, আজকে আমাদের লাস্ট টপিক, জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা মানে বড়, আমরা জানি জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠতা, তার মানে হচ্ছে এটা বয়স্ক। এইখানে এসে এইখানে এসে জ্যেষ্ঠা অনিমেষ, তার হচ্ছে অনুরাধা নক্ষত্র, খুব ভালো পাওয়ারফুল নক্ষত্র, স্পিরিচুয়ালিজমের জন্য আদর্শ নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের কিছু উষ্মা প্রকাশ করবার টেন্ডেন্সি আছে। যখন 27টা নক্ষত্রের মধ্যে চন্দ্র রোহিণীর প্রতি বিশেষভাবে আগ্রহান্বিত, তখন বাকিরা ক্রোধ প্রকাশ করতে থাকেন। এই বাকিরা যে ক্রোধ প্রকাশ করতে থাকেন, তার মধ্যে জ্যেষ্ঠার ক্রোধ ছিল সবচেয়ে বেশি। তাই জ্যেষ্ঠার মধ্যে ক্রোধ, উগ্রতা, রাগ, তেজ, এগুলোর একটা ভাব স্পষ্ট দেখতে পাওয়া যায়। জ্যেষ্ঠার দেবতা হচ্ছেন ইন্দ্রদেব। ইন্দ্র মানে তিনি ইন্দ্রিয় বা অনুভূতির নিয়ন্ত্রক, তিনি পৃথিবী এবং মহাকাশকে নিয়ন্ত্রণ করেন। তিনি বজ্রের দেবতা, নৃত্য, গীত, আনন্দ উপভোগ তিনি পছন্দ করেন। কিন্তু সব সময় তার মধ্যে টেনশন থাকে, কি আমার দেবরাজ, এই পদ, আমি যে দেবতাদের রাজা, এই পদ হারিয়ে যাওয়ার সম্ভাবনা, সিংহাসন হারানোর ভয়, নিজের পদকে সঠিক রাখবার প্রচেষ্টা, এইটা আমরা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাবো। তাকে বলা হয় পুরন্দর বা দুর্গের রক্ষাকর্তা। তিনি যুদ্ধের দেবতা, এবং তিনি বিলাসিতা ভীষণ পছন্দ করেন, নাচ গান সোমরস, আহা। যদি কোনো সময় আমাদের ইন্দ্রিয় মহাবিষ্ট হয়, যদি কখনো আমাদের ইন্দ্রিয় দুর্বল হয়, যদি আমরা বিলাসিতায় আচ্ছন্ন হয়ে পড়ি, তাহলে ষড়রিপু আমাদেরকে বিনাশ করবে। তাই কাল পুরুষের অষ্টম ভাবের শেষ নক্ষত্র সেটি হচ্ছে জ্যেষ্ঠা। এই জ্যেষ্ঠা নক্ষত্র ইন্দ্রিয়জ নিয়ন্ত্রণ, ইন্দ্রিয়জ নিয়ন্ত্রণ বহির্ভূত হলে চরম ধ্বংস, এই বিষয়গুলোকে নির্দেশ করে। নম্বর মানেই মৃত্যু, 8 নম্বর মানেই ধ্বংস। তাই
এই আহ জ্যেষ্ঠা নক্ষত্র, এইটা কিন্তু কালপুরুষের 8 নম্বর ঘরে থেকে একদিকে যেমন কর্মফলকে নির্দেশ করবে, অন্যদিকে কর্মফল অশুভ হলে, বিলাসিতাপূর্ণ জীবন হলে ধ্বংসকেও ইন্ডিকেট করবে। এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে ছত্র বা ছাতা অথবা কান পাশা। ছত্র প্রতিরক্ষাকে নির্দেশ করে। ছত্র কার মাথায় থাকে? রাজার মাথায় ছত্র থাকে। আপনারা বাহুবলী দেখেছেন, ওখানে বল্লাল দেবের অভিষেক হচ্ছিল, এখানে হচ্ছে গিয়ে রাজার মাথায় ছত্র ধরা হয়েছিল। খেয়াল আছে? তাহলে এখানে হচ্ছে গিয়ে অথরিটি, বিশেষ ব্যক্তিরা ছাতা ব্যবহার করবে, ছাতা নির্দেশ করবে আভিজাত্য। এই বিষয়গুলো জ্যেষ্ঠার সঙ্গে কানেক্টেড। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ভীষণ পার্সোনালিটি, হাই পার্সোনালিটি, ধার্মিক, কিন্তু এরা উগ্র, তাই এদের বন্ধু বান্ধব কম। জ্যেষ্ঠা নক্ষত্রে জাত ব্যক্তিরা সহকর্মীদের মধ্যে অগ্রগণ্য, সবাই কাজ করছে, জ্যেষ্ঠা হচ্ছে কি বেটার, তাই সবাই জ্যেষ্ঠাকে কি করছে? তীব্র হিংসা। বস বলছে ভাই তুই আমার কেবিনে আয়, বলছে কোন কেবিনে যাচ্ছে। দেবতা আমরা বললাম ইন্দ্র, স্ত্রীলিঙ্গের নক্ষত্র, সংখ্যা হচ্ছে 1, নক্ষত্র অধিপতি বুধ, তান পাশা এবং ছত্র। পুরুষার্থ হচ্ছে অর্থ আর সম্পদ। পেশাগত দিক হচ্ছে জনসেবা। এর গাছ হচ্ছে শাল, হলো কঠিন গাছ। আদি নারী, রাক্ষসগণ আর মৃগরাজ। এরা পরিণত মানসিকতাকে নির্দেশ করে, কিন্তু আক্রমণাত্মক, প্রতিশোধ স্পৃহা তীব্রভাবে রয়েছে। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং স্বজন প্রিয়, কিন্তু স্বজনের থেকে এদের ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। জ্যেষ্ঠা নক্ষত্রের শেষ দিকে গণ্ডমূল বিন্দু বা গণ্ডান্ত, এটা দেখতে পাওয়া যায়। এইখানে চন্দ্রের অবস্থানকালে বিপদ, বিপর্যয়, অশুভ, একে বলা হয়। ইন্দ্র বজ্র বিদ্যুতের দেবতা, তার যে এই অস্ত্র বজ্র, এটা নির্মাণ করা হয়েছিল দধিচি ঋষির অস্থি দ্বারা। ইন্দ্র তার বজ্র নির্মাণ করেছিলেন। এখানে জাদু, গোপনীয়তা, শক্তি প্রদর্শন, ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ, এই ব্যাপারগুলো জ্যেষ্ঠা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। এর প্রথম পদ নবাংশে ধনুরাশিতে পড়েছে। এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি। এরা অত্যন্ত আনন্দপ্রিয়, নিষ্ঠুর প্রকৃতি। এদের জন্য বিনোদন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রচুর পরিশ্রম করতে পারেন। এরা অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয়, বেড়াতে যেতে ভালোবাসেন। দ্বিতীয় চরণ, জ্যেষ্ঠার দ্বিতীয় চরণ, এটা নবাংশে মকরে। এরা স্বার্থ সচেতন, বাস্তব, পরিবর্তন প্রিয়, সংরক্ষণ পছন্দ করে এবং এরা অত্যন্ত সাবধানী। তৃতীয় চরণ, এটা গিয়ে কুম্ভ রাশিতে পড়বে নবাংশে। এরা অত্যন্ত প্রশংসিত হয়, এদের নিজেদের চিন্তা ভাবনা ওপরের উপর আরোপ করতে পারে। সম্মোহনী ব্যক্তিত্ব, এদের মধ্যে রয়েছে তীব্র যৌন আকর্ষণের সম্ভাবনা। এদের দেখতে খুব সুন্দর হয়। এমনিতেই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের সাধারণত দেখতে ভালো হয়। এরা একটু বিলাসী হয়। চতুর্থ পদ নবাংশে গিয়ে পড়বে মীন রাশিতে। এরা একটু ইমোশনাল, কল্পনা প্রবণ, আত্মবিধ্বংসী, নিজেরাই নিজেদের ক্ষতি করে। প্রতিবাদ প্রিয়, আধ্যাত্মিক নিয়মানুবর্তিতা, বিলাসিতা, এরা এগুলো পছন্দ করে। জ্যেষ্ঠা সাধারণত সমাজের উচ্চ ব্যক্তিত্ব, রাজতুল্য ব্যক্তিত্ব, নিয়ন্ত্রক, বনেদি, ব্যবসায়ী, উগ্র মানুষজন, যুক্তিপূর্ণ কথাবার্তা বলতে সক্ষম, এগুলো জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা উজ্জ্বল এবং চাকচিক্য ভীষণ পছন্দ করে।
এদের পারিবারিক দায়িত্ব মারাত্মক বেশি। এরা অবৈধ বস্তুর প্রতি আগ্রহ পোষণ করে। এরা একাধিক সম্পর্কে যুক্ত থাকেন। বিষক্রিয়া, ফুড পয়জনিং, এগুলোর শিকার হয়ে থাকেন এরা। এই মানুষগুলোর মধ্যে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার ক্ষমতা থাকে। এরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত। যদি এদের বুদ্ধি কোনো কারণে পীড়াগ্রস্ত না হয়, সেই ক্ষেত্রে এরা সাধারণত মানুষের উপকার করে থাকেন। এদের আবেগের বারবার উত্থান পতন হতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্র আর পেশা, এই দুটো আমার কাছে এই মুহূর্তে কালেক্টেড নেই, তাই জন্য আমি আর বলতে পারলাম না। আর আজকে আমাদের পড়াশুনো এই পর্যন্তই হবে। এখন কৌশিক অমাবস্যায় আমি পুজো টুজো দিতে যাব। যারা, যদি আপনারা মনে করেন যে আপনাদের নামে আমরা একটু পুজো দিয়ে দিই, তাহলে অবশ্যই নিজেদের গ্রুপে নাম, বাবার নাম সহ গোত্র পাঠিয়ে দিন। 241 নম্বর গ্রুপে নাম, বাবার নাম, গোত্র ইত্যাদি পাঠিয়ে দিলে আমি আপনাদের প্রত্যেকের নামে একটি করে আহুতি নিবেদন করব। আমি এখন যাচ্ছি পুজোর ওখানে। তো বলছি আজকে, স্যার, একটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ, বলছি স্যার, জ্যেষ্ঠা নক্ষত্রে যদি শনি অবস্থান করে তাহলে ব্যাপারটা কিরকম হবে? আর চতুর্থ পদে? জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ পদে যদি শনি অবস্থান করে, তাহলে শনি আর বৃদ্ধ গ্রহের যে গুণাবলী, সেটা আরো বেশি পাবেন। এবং এই শনি কোন লগ্ন, কোন রাশি, সব আমরা কিছু জানি না, কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে শনি খুব একটা মেষ বলবান। লগ্ন, সিংহ রাশি। তাহলে এই ক্ষেত্রে খুব একটা শুভ ফলপ্রদ হবে না। কর্মক্ষেত্রে সমস্যা থাকবে, লোন তো হবেই, এবং লোন এই মানুষটাকে বেশ ডিস্টার্ব করবে। ঠিক আছে, গৌরাঙ্গ বাবু বলুন, আপনারটা স্যার বলে চলে যাব। স্যার, স্যার স্বাতী বিশাখা আর নক্ষত্র। অনুরাধার যে অ্যাক্টিভেশন এজটা জানালে একটু ভালো হতো। স্বাতী আর অনুরাধা। স্বাতির অ্যাক্টিভেশন এজ আমি যদি পাই বলে দিচ্ছি। স্বাতির অ্যাক্টিভেশন এজ হচ্ছে 22, 30, 55। আর অনুরাধা। তাদের ক্ষেত্রে 26, 37, 44। 26, 37, 44। গৌরাঙ্গ বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম বিশাখা নক্ষত্র এবং রিলেশনশিপ ইস্যু, এই রিলেটেড কিছু আছে স্যার? আমরা এটা প্রচলিত কথায় শুনি, বিশাখা নক্ষত্রে রিলেশনশিপ ইস্যুস কিছু আসে। এটা কি সঠিক স্যার? বিশাখা নক্ষত্র রিলেশনশিপ ইস্যু আসতেই পারে। সেটা উগ্রতা জনিত কারণে আসতে পারে, অথবা হচ্ছে কি অতিরিক্ত স্যাক্রিফাইস করছেন একজন আর একজন ইউজ করছেন, সেখান থেকেও আসতে পারে। জেনারেলি দেখতে পাওয়া যায় বিশাখা কিন্তু স্যাক্রিফাইস করতে পারেন। তো সেখানে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে করতে একটা সার্টেন টাইম পরে বিশাখা হার মানতে বাধ্য করে, তখন রিলেশনশিপ ইস্যু আসে। আচ্ছা স্যার, ধন্যবাদ। তাহলে আজকের মতন শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকুন। আমি একটু পুজো পাঠ করতে যাই। আর আপনারা যদি দিতে চান, আহুতি করাতে চান, তাহলে শুধু নাম, বাবার নাম, গোত্র গ্রুপে লিখলেই আমি তাদের নামে আহুতি দিতে পারি। শুভরাত্রি, স্যার, টাটা, খুব ভালো থাকবেন।